বড় বৌমার জন্য সব পদের মাছ আনলাম, বড় বৌমার মাছ কেমনে রেখে দেয়? মানে তুমি এত বড় নাটকবাজ আর স্বার্থপর, আল্লাহ! আমার সাথে যাই হোক না কেন আমি এই সংসারে মানে শিকড় গেড়ে থাকবই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি সকালে আসার সময় অফিস থেকে আমার মন চাইলো ছোট বৌমাকে, কালকে আর দেখে গেছি মনটা খারাপ, তার জন্য বিরিয়ানি এনে দিয়ে গেছি যাতে খেতে পারে, রান্না না করা লাগে। তাই চিন্তা করলাম আমার বান্ধবী নাই, একা একা থাকে, তো আর আমার ছোট বৌমা আবার সব মাছ পছন্দ করে। তাই আমি একটু ঘাটে যাই, 5 নম্বর ঘাট আমাদের নারায়ণগঞ্জের, এই ঘাটে আমি সবসময় মাছ কিনি ছোটোবেলার থেকেই। নারায়ণগঞ্জ শহরে আসছি ধরে এই ঘাট থেকে আমি মাছ কিনি। তা আজকে ভাবলাম কি ওর পছন্দের মাছগুলো নিয়ে যাই, একটু খুশি হবে। আর বান্ধবী তো নাই, একা একা মাছ কাটবে কি করে সে চিন্তা করছি। কাটার আমার সময় নেই দেখে হাতে মাছ আস্তা মাছই নিয়ে এসছি, সবসময় কেটে নিয়ে আসি, আজকে আস্তা মাছই নিয়ে আসছি। বেশি কষ্ট দুঃখিত আমি মাছ কাটতে যাইয়া। সবসময় মাছ কাটতে গেলে আমার বড় বৌমা বলে দিত, মা তুমি চিংড়ি মাছ নিয়ে এসো। আজকে আমার বড় বৌমা পাশে নেই, তার জন্য আমি চিংড়ি মাছ কিনতে যেয়ে আমার কান্না এসে পড়লো, যাতে আমি চিংড়ি মাছ কিনে আমি বলতেছি আহারে আমার বৌমা থাকলে তো কত খুশি হইতো। আজকে ছোট বৌমার জন্য সব পদের মাছ আনলাম, বড় বৌমার মাছ কেমনে রেখে দেয়, তাই আইনা ফ্রিজে রেখে দিব, তবু নিয়ে আসছি। মাছ না নিয়ে আর পারলাম না, চিংড়ি মাছ নিয়ে আসছি। ছেলের রুই মাছ পছন্দ, ছেলের জন্য রুই মাছ আনছি। আমার ছোটো বৌমার গুড়া মাছ পছন্দ, তাই গুড়া মাছ আনছি। আমার পাশের বাড়ির ভাবি আছে একজন, সে আমার গুড়া মাছ আনলে অনেক সুন্দর করে কেটে দেয়, একটু সাহায্য করে, কেটেও দিয়েছে, পাশাপাশি সে রান্না করে আমাকে দিয়ে গেছে যাতে আপু হাঁস মাছটা খান। তাই খেলাম, আর ছোটো বৌমাকে বলি আমার সাথে একটু খাও, কয় না আমি পরে খাবো। আর চিংড়ি মাছগুলা দেখে আমার এত পছন্দ হয়েছে, মাছগুলা দেখে খুলনার মাছ অনেক সুন্দর। একবার ভাই অনেক প্যাকেট করে আমাকে অনেকগুলো মাছ দিয়েছিল। আজকে আমি মাছ আনতে গিয়ে দেখি সেরকমই মাছটি না পারলামই না। হ্যাঁ, বেনের কথা স্মরণ করি আর এসে মাছগুলারে দেখি আমি নিয়ে আসলাম। অনেক পদের মাছই এনেছি, তাই চিন্তা করলাম সব পদের মাছই আনলাম। আমার ছেলে আর নাতি কি খাবে, নাতি না তো মুরগি পছন্দ করে, তাই মুরগিও আনেছি, আমি 3টা মুরগি আনছি যাতে 3 জনের জন্য। নাতির জন্য আনছি পাঙ্কাশ মাছ, সবার জন্য সব কিনছে আনছি। নাতিও নাই, নাতির মাও নাই, সেজন্য মনটা অনেক খারাপ, দুঃখিত। তারপরে দুঃখের সহিত বলতে হইতেছে যাতে আমার বৌমা যাতে ফিরে আসে। আপনারা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যাতে বৌমাকে ফিরে আনতে পারি, আর বৌমা ফিরে এসে আমাদের সংসার যাতে আলো করে দেয় সে কাম্য করেন। আসসালামু আলাইকুম। ছি বড় সতীন, আমার মনে হয় তোমাকে নিয়ে এখন আমি যাই বলি না কেন আমার নিজের সম্মান নষ্ট করা। মানে কিভাবে পারতেছো তুমি, আমার আসলে মাথায় ঢুকতেছে না। মানে তুমি তো আমাকে পর ভাবো সেটা একদম হাতে নাতে প্রমাণ দিয়ে দিছো। মানে এত কান্নাকাটি করছি, হাত জোর করে ক্ষমা চাইছি, এমনকি ভিডিওতে বলছি যে আমি মানে তুমি যদি আমার সামনে থাকতে আমি তোমার পা ধরে পর্যন্ত ক্ষমা চাইতাম। কতবার যে ভিডিওতে কান্না করছি কোনো হিসাব নাই, আমার ছেলের জন্য, তোমার জন্য। কেন আমার কষ্ট লাগতেছে, আমার খারাপ লাগতেছে তোমাদেরকে ছাড়া। এরকম একটা ভাঙাচোরা সংসার আমার আসলে মেনে নিতে খুব কষ্ট হইতেছে। তার উপর তুমি বলতেছো যে মানে আমার কারণে নাকি সংসারে আসবা না, তারপরে আমার জিনিস সমস্যা না গেলে তুমি জামাইকে ডিভোর্স দিয়ে দিবে ইত্যাদি অনেক কথা। সেগুলো শুনে কিন্তু আমি সত্যি অনেক কষ্ট পাইছি, কান্না করছি। তো এখন আর কান্না করলেও দেখাই না। আমি যার কাছে এইসবের দাম নাই তাকে আসলে দেখানোর কোনো প্রয়োজন আছে? আজকে শাশুড়ি মা পর্যন্ত তোমার কথা বলতে গিয়ে মানে কান্না করে দিছে যে আমার বড় বৌমা চিংড়ি মাছ অনেক পছন্দ করে, আর তুমি প্রত্যেকবারই মাছ কিনতে যাওয়ার আগে যদি জিজ্ঞেস করা হইতো যে তোমার জন্য কি মাছ আনবে, তখন বলতা যে আমার জন্য যাতে চিংড়ি মাছ আনা হয়, চিংড়ি মাছ তোমার অনেক পছন্দের মাছ। আর আরেকটা মাছ পছন্দ করো, তোমাদের ওইদিকে কাউয়া মাছ বলে, তো সেটা আবার এদিকে পাওয়া যায় না। মানে এক এক জায়গার জিনিস তো এক এক রকম। তো চিংড়ি মাছটা পাওয়া যায়, চিংড়ি মাছ সবসময় তো আনার মতো হয় না, নকলও কিছু থাকে জেলি দেওয়া। তো আর মানে আজকে নাকি বাজারে গিয়ে শাশুড়ি মার এই চিংড়ি মাছগুলো অনেক পছন্দ হয়েছে, আর চিংড়ি মাছগুলো ভালো। তো এগুলা দেখে সে নিয়ে আসছে আনার টাইমে, মানে চিংড়ি মাছ দেখেই বড় সতীনের কথা মনে পড়ে গেছে যে তার বড় বৌমা চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে। প্রত্যেকবারই মাছ আনার কথা উঠলে বড় সতীন চিংড়ি মাছের কথা বলতো। তার কারণে বড় সতীন নাই, এরপরও চিংড়ি মাছ আনছে। আর অনেকে বলবেন যে এখন এগুলো আমরা বসে বসে খাবো। ভাই আর সবাই খেলো, আমি খেতে পারবো না। আর আমি চিংড়ি মাছ নর্মালি এভাবেও খাই না, ঘরে যখন আনা হয় খাই না, কারণ আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি চিংড়ি মাছে, যার কারণে আমি চিংড়ি মাছ একদমই খাই না।
তো মানে আমার খাওয়ার তো প্রশ্নই আসে না, যেহেতু অ্যালার্জির সমস্যা, একটু অ্যালার্জির খাবার খেলেই চলে। তো আজকে শাশুড়ি মা পর্যন্ত কান্না করে দিছে, তারপরও তোমার কোনো প্রকার কোনো রেসপন্স নাই। তুমি কতটা স্বার্থপর একজন মানুষ চিন্তা করো। তোমার জন্য সবগুলা মানুষ এত কষ্ট পাইতেছে, তারপরও তুমি মানে কিভাবে নিজের স্বার্থ হাসিল করবো ওইটার জন্য যে খোপে গিয়ে বসে আছো কবুতরের মতো। কবুতরকে যেভাবে খোপে রেখে দাও না তোমার কবুতরগুলোকে, ঠিক সেইভাবে তুমিও তোমার বাবার বাড়ির খোপে গিয়ে বসে আছো। আর মাঝখান থেকে ছেলেটাকে কষ্ট দিতেছো, আমাদেরকে কষ্ট দিতেছো। তোমার আর কি, তুমি তো মজা নিতেছো। জামাই আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমি কান্না করতেছি, মানে ডেইলি ডেইলি খুবই রাগারাগি করতেছে আমার সাথে। তো একটা মেয়ে হিসেবে এটা আমার অবশ্যই মেনে নিতে মানে খারাপ লাগবে, মেনে নিতে পারো একটা সময়, হয়তো বা আমি এগুলা নিতে নিতে স্ট্রং হয়ে যাব। কিন্তু এখন যে আমাকে কষ্টগুলো দিতেছে, এই কষ্টগুলা মানে ফল কি তুমি কোনোদিনও পাবা না। আমার কথা নয় বাদই দিলাম, আমি মানে এত এত স্যাক্রিফাইস করছি তোমার জন্য, তারপরও মানে আমার প্রতি তোমার কিছুই নেই। তুমি আমাকে কখনো আপনই ভাবো নাই, আমি যে তোমার জন্য এত কিছু করলাম। তো আপন যদি ভাবতা তাহলে কোনোদিন বাবার বাড়িতেই যাইতে না, আর গিয়ে তো এতদিন থাকার প্রশ্নই আসে না। এত কিছু করার পরও তোমার মন গলে না, তো আর কিছুতেই তোমার মন গলবে না, এটা আমার বুঝতে বাকি নেই। মানুষজন আমাকে যতই খারাপ বলুক না কেন, যত যাই বলুক না কেন, তুমি যে আমাকে কতটা আপন ভাবতাম, মন থেকে যে কতটা হ্যাপি ছিল এতদিন এই সংসারে, সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। মানে তুমি এত বড় নাটকবাজ আর স্বার্থপর, আল্লাহ! আমি আসলে কি বলবো, আমি সারাদিন অপেক্ষা করেছিলাম। ভিডিওটা আপলোড দেওয়ার পরে তো তুমি দেখছো যে আমি ভাবছি তুমি হয়তো বা কিছু একটা বলবা। আর মানে কি বলবো, জামাইকে কি না কি বুঝাইছো খুলনা যাওয়ার পরে, জামাই দেখি যে খুলনা থেকে আসার পরে তার আচরণ মানে পুরাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে নতুন একটা চ্যানেল খুলছে, সেইখানে প্রতিটা ভিডিওতে আমাকে যেইভাবে পারে সেইভাবেই পচায়। আপনারা যারা অডিয়েন্স ভিডিওগুলো দেখেন তারা কিন্তু খেয়াল করবেন, এমন কোনো ভিডিও নাই যে আমাকে নিয়ে একটা ভালো কথা বলে। মানে আমি যদি তার সাথে সুন্দর করেও কথা বলি, ওই সুন্দর কথাটাকেও ঘুরে পেঁচে খারাপ জায়গায় নিয়ে যায়। কেন এগুলা কেন করে? আগে তো আমাকে কষ্ট দিচ্ছে দিচ্ছে ঠিক আছে, এখন আলাদা করে চ্যানেল খুলে আমাকে এইভাবে কষ্ট দিতে হবে? আর চ্যানেলটা কিন্তু খুলনা থেকে আসার পরেই খুলছে। আমার যতটুকু মনে হয় যে ওরা হয়তো বা প্ল্যান করেই চ্যানেলটা খোলার। জামাই কিন্তু বারবার একটা কথা বলে যে আমার বড় বউ আসলে এই চ্যানেলেই মানে ভিডিও করবে, তখন আর আমার কোনো জায়গা নেই, ডিরেক্ট বলে। কিন্তু এখন মানে আমি ভাবলে অবাক হয়ে যাই, বড় সতীন আর আমার জামাই কতটা স্বার্থপর। একটা মেয়ের বিয়ের পরে তার হাজবেন্ড সব থেকে আপন হয়, সেই জায়গায় মানে কি বলবো, আমার জামাই আমার পিছন থেকে, যেটা সত্যি কথা, উপরে উপরে একটা ভালো মানুষই দেখায়, ক্যামেরার সামনে এসে ওরে বাবা এমন একটা ভাব দেখায় আমি যখন কিছু একটা বলি, মানে আমি কেন এই কথাটা বললাম, সে তো এই ধরনের কিছু করতেই পারে না। মানে অবুঝ একটা বাচ্চা শিশুর মতো চেহারার ভাবটা করে ফেলে, কথার ভাবটা অমন করে ফেলে। আর হাসি তো মুখ থেকে থামতেই চায় না। ক্যামেরার বাইরে সারা দিন দেখায় রাগ, আর ক্যামেরাটা ধরলে হাসি মানে মুক্তার মতো ঝরে, হাসি তার থামতেই চায় না। আর আপনারা তো এইসব মানে বড় সতীনের জামাইয়ের এই ভোলা ভালা বাচ্চামি মার্কার চেহারাটা দেখে ভাবেন কি, আহারে ওরা কত সহজ সরল, তো কিচ্ছু বোঝে না। ছোট বউটা ওদেরকে সারা দিন চাপের মধ্যে রাখে, অথচ মানে আমি সারাদিন চাপের উপরে থাকি। আমার চেহারা দেখে সব মানে কোনো কিছু বিবেচনা করতে হয় না। একটা কথা আছে না, বইয়ের উপরের অংশ দেখে মানে খাম দেখে কখনো কোনো কিছু বিবেচনা করতে হয় না। তো আমার অবস্থা হয়েছে এমন, আমার চেহারা দেখলে তারপরে আমার কথা শুনলে আপনাদের কাছে মনে হয় কি যে আমি হয়তো অনেক চালাক, তারপরে মানে কথায় অনেক পারদর্শী, ঝগড়াঝাটি এসবে হয়তো অনেক পারদর্শী, কিন্তু আমি এমন মোটেও না। কথা বলতে পারা মানে এই যে ঝগড়ায় পারদর্শী হতে হবে, তর্কাতর্কিতে পারদর্শী হতে মানে হতে হবে, বিষয়টা এমন না। যারা চুপ থাকে তাদের মাথার বুদ্ধি বেশি, আর মনে মনে প্যাচ খাটাই বেশি। আমাদের মনে করেন যে আমার যখন যা মন চায় আমি তাই আপনাদের কাছে বলে দিই, রাগ থাকলে রাগ বলি, কান্না থাকলে কান্না বলে দিই, খুশি থাকলে খুশির কথা বলে দিই। কিন্তু তারা মানে নিজের রাগটা কখনো প্রকাশ করে না, ভিতরে ভিতরে রেখে আপনার এত বড় ক্ষতি করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যদি মানে আপনার বুঝতে সমস্যা, আপনারা জাস্ট আমার দিকে তাকান, তাইলেই বুঝতে পারবেন যে বড় সতীনের জন্য এত কিছু করার পরও ও কিভাবে আমার ক্ষতিগুলা করতেছে। শেষমেশ সংসারে থেকে তো যা ইচ্ছা করছে ওইগুলো কখনো আমার মাথায় যদি আসতো যে ও কোনো একটা খারাপ ভেবে এই কাজগুলো করতেছে, তখন আমি নিজের মনকে বুঝ দিতে পারে না, এমনি হয়তো বা দুষ্টামি করতেছে, এমনি বলতেছে, এটা এভাবে সিরিয়াস নেওয়ার কি আছে, মানে এমন করে আমি কাটিয়ে দিতাম। এই মানে ওই যে মনে না নেওয়া, সব কিছু উড়াই দেওয়ার থেকেই কিন্তু আজকে এত বড় সমস্যাটা হয়েছে 4 বছর পরে এসে। ও এখন আমাকে সংসার থেকেই বের করে দিতে চায়।
মানে আমার প্রত্যেকটা মানুষ কেউ আমাকে পছন্দ করে না, সত্যি কথা, কেউ আমাকে পছন্দ করে না। আমার একটা আপন মানুষ নাই, এখনও আমাকে সংসার থেকে বের করে দিবে। এখন আর আমি কিছু বলবো না। বড় সতীনের যদি মনুষ্যত্ববোধ বলতে কিছু থাকে, তাহলে আজকের শাশুড়ি মেয়ের কান্না দেখার পর ওর অবশ্যই মন গলার কথা, ফিরে আসার কথা। দেখি কি করে, আর না আসলে আমার আসলে কিছুই করার নেই। ও যদি ভাবে যে আমি সংসার থেকে চলে যাব, তারপর ওই সংসারে আসবে, তাহলে ওর এই শখ কখনোই পূরণ হবে না। আমার সাথে যাই হোক না কেন, আমি এই সংসারে মানে শিকড় গেড়ে থাকবোই। তো ব্লগটা এখানেই শেষ করতেছি। মানে শাশুড়ি মেয়ের জন্য সত্যি আমার অনেক খারাপ লাগতেছে। আমি আজকের ভিডিওটা বানাতাম না, কিন্তু যেহেতু আমি বলছি বড় সতীনকে নিয়ে আর কোনো কথা বলবো না, কিন্তু আমার শাশুড়ি মেয়ের কান্না দেখে না আমি ভিডিওটা না বানিয়ে পারলাম না, যে তার মধ্যেও কতটা খারাপ লাগা আছে এত ব্যস্ততার মধ্যেও। সে বড় সতীন কি পছন্দ করে মানে সেটা ভেবে সে কান্না করে দিতেছে। তো যাই হোক, আর কিছু বলার নেই, ব্লগটা এখানেই শেষ করতেছি। বড় সতীনের লজ্জা শরম থাকলে তো থাকলোই, আর না হলে কিছু বলার নেই। আল্লাহ হাফেজ।